অনুশীলনের তৃতীয় দিনেও মিরপুরে একাডেমি মাঠে পতাকা গাড়ল পাকিস্তান। নির্বিকার ক্রিকেট বোর্ড, অধ্যত্বপূর্ণ আচরণে ক্ষুব্ধ সমর্থকরা। চার জাতি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ড্রয়ের শিরোপা লড়াই নিশ্চিত হলেও জয় চায় লাল সবুজরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরুতে ক্রিকেট। মিরপুরের প্রথম দিনের পর দ্বিতীয় দিনের অনুশীলনেও বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। একাডেমি মাঠে তারা অনুশীলন করেছে নেটের চারদিকে পতাকা উড়িয়ে। নিয়মানুযায়ী মাঠে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি, কিন্তু মাঠে পতাকা উড়ানোর অনুমতি তাদেরকে কে দিয়েছে এই প্রশ্ন সামনে চলে এসেছে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি কেউই। এটা লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি কিংবা ইসলামাবাদ নয়, বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম। ৭১-এ এখানেই নিরীহ বাঙালির ওপর গণহত্যায় মেতেছিল বর্বর ওই পাক হানাদার বাহিনী। সেই মিরপুরে ক্রিকেটের অনুশীলনে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমতি না নিয়েই উড়ল পাকিস্তানের পতাকা। গেল ২১ বছর ঘরের মাঠে আইসিসির সব দলকেই আতিথ্য দিয়েছে বাংলাদেশ। এমন দৃশ্য কখনো এর আগে কেউ দেখেনি। আইসিসির নিয়ম অনুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উড়বে স্টেডিয়াম ও সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবেই। তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনেই এমন দৃশ্যে চক্ষু যেন চড়ক গাছ সবার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম একটি ঘটনা অবশ্যই শুভনীয় বিষয় নয়। পাকিস্তানের এর আগে অনেকবার এসেছে আমাদের এখানে খেলতে, বাট কখনো এরকম দৃশ্য দেখা যায়নি। প্র্যাকটিসে তাদের দেশের পতাকা টাঙানো অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এটি তাদের জাতীয়তা বোর্ড থেকে ঠিক হলেও আমাদের কাছে মোটেও ভালো লাগার বিষয় নয়। এটি পতাকাগুলো এমন স্থানে টানানো হয়েছে ক্যামেরার লেন্সে তা এড়িয়ে যাওয়ার উপায় নেই। তার মানে খুব সচেতনভাবেই করা হয়েছে কাজটি, যার পেছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। যদিও এ নিয়ে মন্তব্য করেনি কেউই, মন্তব্য আসেনি বিসিবির পক্ষ থেকেও। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর নেই কোনো সুযোগ, তবে অতি উদারতার পরিণামও ডেকে আনে না ভালো কিছুই। ক্রিকেটীয় মোটিভের সুযোগে যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ কেউ না পায়, সেটা দেখতে হবে দায়িত্বশীল সংস্থাকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিসিবি একাডেমি মাঠে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাকসুম। ইকবাল, পতাকা কাণ্ডে বিতর্ক আসলে তুঙ্গে, বিশেষ করে যখন বিজয়ের মাসের আগ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটেছে তখন এটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশে আসলে পাকিস্তান যখন এসে পৌঁছালো পাকিস্তান ক্রিকেট দল, তখন এই সিরিজ নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু তারা যখন গতকাল প্রথম দিনের অনুশীলনে নেমেছে তারপর থেকেই ভিন্ন একটা বিষয়ে আসলে আলোচনার কেন্দ্রে রয়েছে। সেটি হচ্ছে পাকিস্তান এই অনুশীলনে বাংলাদেশের এই যে মিরপুর স্টেডিয়ামের পাশে যে একাডেমি মাঠটি আছে সেই মাঠে অনুশীলন করছে পতাকা টাঙিয়ে, পতাকা মাটিতে গেড়ে। তো তাদের পতাকা উড়ছে, ক্যামেরা থেকে যদি কোনো তাদের অনুশীলনের ছবি নিতে হচ্ছে তাহলে সেই পতাকাটি এড়িয়ে ছবি নেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে কোনো দেশে গিয়ে আসলে আরেকটি দেশকে প্রতিনিধিত্ব করা দল তাদের যদি পতাকা গাড়তে হয় সেক্ষেত্রে বাংলাদেশের নিয়মটি হচ্ছে একটা অনুমতি দরকার হয়। আমরা এক আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে কোনো ভবনে কিংবা গাড়িতে যদি পতাকা লাগাতে হয় অবশ্যই সরকারের অনুমতি লাগবে, এবং মাটিতে পতাকা গাড়ার ক্ষেত্রেও আসলে এই ধরনের একটি আইন অবশ্যই প্রয়োগ হওয়ার কথা, বা এই নিয়মটি প্রয়োগ হওয়ার কথা। যদি মাটিতেও কোনো পতাকা গাড়তে হয়, পতাকা লাগাতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পতাকাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, অর্থাৎ বাংলাদেশের পতাকা আগে লাগাতে হবে এবং ওই বিশেষ নির্দিষ্ট ওই দেশটির পতাকা উঠিয়ে ফেলার পর বা নামিয়ে ফেলার পর তারপরে বাংলাদেশের পতাকাটি নামাতে হবে। এটি ওই আইনজীবীর আসলে তার মতামত বা তার পর্যবেক্ষণ, কিন্তু সেই রকম কোনো নিয়ম এই ক্ষেত্রে মানা হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি বিসিবি আসলে এই বিষয়ে তেমন কিছু গতকাল পর্যন্ত জানতো না। আজ আমরা তাদের একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা একটু যোগাযোগের চেষ্টা করেছি,
পিসিবির যে মিডিয়া ম্যানেজার এখানে বাংলাদেশের সফরে পাকিস্তান দলের সঙ্গে এসেছেন তার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপে আমাদের আলাপ হয়েছে এবং তিনি যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে আসলে তারা কি বলতে চান। তো তিনি যেটি আমাদের বলছেন যে এটি পাকিস্তান ক্রিকেট দলকে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যই আসলে কোচ হয়ে এসেছেন যিনি সাকলাইন মুশতাক, তিনি এই বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন এবং শুধু এই সিরিজেই নয় বিশ্বকাপেও তারা এই পতাকা গেড়ে অনুশীলন করেছে এবং হোমেও তারা যে প্র্যাকটিস করেছে নিজেদের দেশে বিশ্বকাপের আগে সেখানেও তারা এই পতাকা গেড়ে তারপর অনুশীলন করেছে তাদের দেশের যে ক্রিকেটাররা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশে এসে বাংলাদেশে যে পতাকা ওড়ানোর যে সেই নিয়ম আসলে তারা মানেনি এবং শুধু প্রথম দিনই নয় দ্বিতীয় দিনও তারা এই অনুশীলনে পতাকা গেড়ে অনুশীলন করছে। ছোট্ট করে একটু জানিয়ে রাখবো শেষ মুহূর্তে, সেটি হচ্ছে বাংলাদেশ আজকে পাকিস্তানের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে, সেটি হয়তো দুপুর নাগাদ বা বিকেল নাগাদ আমাদেরকে আমরা টি-20 সিরিজের জন্য দলটা ঘোষণা হয়ে যাবে। তো ইকবাল, আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। নিয়ম না মেনে আজও দ্বিতীয় দিনের মতো মিরপুর একাডেমি মাঠে পতাকা গেড়ে অনুশীলন করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেই খবর জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন রিপোর্টার মাকসুম আলম খান। এদিকে মিরপুরে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনের সময় দেশটির পতাকা উড়ানো নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজে পতাকা উড়িয়ে অনুশীলনের ঘটনা ঘটেনি, এমনটা জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এই ব্যাপারে বিসিবির দ্বিপাক্ষিক চুক্তিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। 3টি টি-20 এবং 2টি টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন বাংলাদেশে। অনুশীলনে দৃষ্টিকটুভাবেই চোখ আটকায় মিরপুরে অনুশীলন নেটে উড়ে পাকিস্তানের পতাকা, যেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে কোনো দল অনুশীলনের সময় কোনো দেশেরই পতাকা উড়েনি কখনো। এটাকে নজিরবিহীন বলছেন বিসিবির সাবেক পরিচালক। ওয়ার্ল্ড কাপের সময় তারা কিন্তু তাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েই কিন্তু তার প্র্যাকটিস করেছিল এবং সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশে তাদের পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে প্র্যাকটিস করা, এটা কিন্তু আমাদের অনেকের সেন্টিমেন্টের একটা বিষয় আছে। পাকিস্তানি ন্যাশনাল ফ্ল্যাগ যাতে আমাদের দেশে বা এইভাবে স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ সেটা মেনে নিব, সেটা কিন্তু আমরা এটা আমরা কামনা করি না এবং ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সতর্ক হবে বলে আমি মনে করি। পাকিস্তানের এমন আচরণ নতুন নয়। 1980 সালে বাংলাদেশে এসে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল তারা। বাংলাদেশিদের কটাক্ষ করায় দর্শকদের হামলার কারণে বাতিল হয়েছিল চট্টগ্রামে 3 দিনের ম্যাচ। চীনা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসে এটার বিরুদ্ধে বলতে লাগলো। এক পর্যায়ে আরও যারা দর্শক ছিল এটার সাথে সম্পৃক্ত হয়ে আলটিমেটলি এটা মাঠে ঢুকে গিয়ে আইন প্রক্রিয়া সংস্থা কিন্তু আমাদের প্রতিরোধ করতে পারে নাই। পাকিস্তানের স্বাভাবিক কারণেই আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একটা বিরূপ ছিল, আমরাও দিন মিছিল করছি। পতাকা উড়ানোর নিয়ম না মেনে বাংলাদেশের মাটিতে পাকিস্তান অনুশীলনে পতাকা উড়ানোকে অধ্যত্বপূর্ণ ঘটনা বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। পাকিস্তানিদের এই উদ্যোগের কারণও আছে। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল জামাতে ইসলামী এবং তাদের সহযোগীরা এখনো আছে। তরুণদের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব আছে, পাকিস্তান প্রেম আছে। সুতরাং আমি মনে করি পাকিস্তানকে এই ব্যাপারে উৎসাহ করতে হবে, কৈফিয়ত চাইতে হবে এবং তাদের এই অধ্যত্বের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের ক্রিকেট টিমের দেশে খেলবার কোনো দরকার নেই। সংশ্লিষ্টদের পরামর্শ এ বিষয়ে পাকিস্তান দলের কাছে বিসিবির ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা পেসার তাসকিন আহমেদের। গেল 2 বছর বোলিং নিয়ে কাজ করায় বিশ্বকাপে সাফল্য পেয়েছেন বলেও মনে করেন তিনি। বোলিং উন্নতির প্রক্রিয়া ধরে রাখাই লক্ষ্য তার। এদিকে মিরপুরের স্লো উইকেটে কিভাবে জয়ের ধারা অব্যাহত রাখা যায় সে ব্যাপারে পরিকল্পনা সাজাচ্ছেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপ ব্যর্থতায় বিপাকে টাইগার টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে কাদের রাখবেন স্কোয়াডে দল ঘোষণা করেও করা হচ্ছে না। তবে সম্ভাব্য স্কোয়াড নিয়ে এরই মধ্যে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে চলছে অনুশীলন। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া পাকিস্তান দুর্দান্ত ছন্দ দেখিয়েছে। 3 বিভাগে যে তারা ভয়ঙ্কর জানা হয়ে গেছে পেসার তাসকিনের। জয় পেতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের। প্রত্যাশা স্পোর্টিং উইকেটের। বর্তমানে পাকিস্তান সিরিজের খেলবো ইনশাল্লাহ সবাই। তো আশা করছি যে এই সিরিজটা আবার
আমরা নতুন করে শুরু করতে চাই। সবগুলো ডিপার্টমেন্টই খুব ভালো করছে তারা, তো আমাদেরও আসলে তাদের সাথে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদেরও সব ডিপার্টমেন্টগুলোই ভালো করতে হবে। স্পোর্টিং উইকেটে মোস্ট অফ দ্য টাইম খেলা হয়, আর মিরপুরেও আমরা আশা করছি যে স্পোর্টিং উইকেট হবে। অনেক হতাশার মাঝে মরুর বুকে কিছুটা আশা দেখিয়েছেন তাসকিন। প্রায় 148 কিলোমিটার গতিতেও বল করেছেন। গেল কয়েক বছরের চেষ্টার ফলাফল পেয়েছেন। পাকিস্তানের পেসারদের থেকেও নিতে চান অভিজ্ঞতা। আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে পেস এবং লেন্থ, বাট আমি স্টিল শিখতেছি। এতে আমাদের দেশীয় এবং বিদেশীয় সবাই কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। যেহেতু একসাথে সিরিজ খেলবো, যদি সুযোগ হয় ডেফিনেটলি ওদের সাথে কথা বলবো। বাংলাদেশে এসে প্রথম দিনের মতো অনুশীলন করেছে পাকিস্তান। তবে মিরপুর একাডেমি মাঠে বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বেশি মনোযোগী ছিল পাক ক্রিকেটাররা। সেমিফাইনালে ক্যাচ মিস করা হাসান আলী এদিন বাড়তি সময় দিয়েছেন ক্যাচ প্র্যাকটিসে। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে হতাশ লেগেছে, তবে গোটা দল দুর্দান্ত খেলেছে। সেমিফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, কেউ আমাকে বলছিল না কি সমস্যা হয়েছে আমার। পরে একজন নার্স আমাকে বলল 20 মিনিট দেরি হলে মৃত্যুও হতে পারত। এখন সবকিছু ঠিকঠাক আছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবছি, স্লো উইকেটে কিভাবে খেলতে হবে সেই পরিকল্পনা করছি। ওপেনার রিজওয়ান এদিন অনুশীলনে না গেলেও বাংলাদেশের উইকেটের চরিত্র সম্পর্কে নাকি ধারণা আছে। এরই মধ্যে পরিকল্পনা সাজাচ্ছেন সিরিজ ঘিরে। টি-20 দল নিয়ে অনুশীলন করলেও এরই মধ্যে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের খবর। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ড্র করলেই শিরোপার লড়াইয়ে নামার সুযোগ পাবে লাল সবুজরা। তবে পয়েন্ট ভাগাভাগি নয়, এই ম্যাচে জয়ভিন্ন কিছুই ভাবছে না কোচ মারিও লেমোস। কোচের রাস্তার প্রতিদান দিতে ফুটবলাররা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে বলে জানিয়েছেন জামাল ভুঁইয়া। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 9:30টায়। বাজে সময় দেশের ফুটবলের সঙ্গে লেগে আছে অনেকটা জোকের মতো, যেটা বারংবার ছাড়াবার চেষ্টা করেও কোনো সুফল মিলছে না। অবশ্য এটাও ঠিক, এই অদৃশ্য বা কথিত জোক থেকে বাঁচতে আমাদের ফুটবলাররা কতটা সামর্থ্যপূর্ণ। সে যাই হোক, সেশেলসের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পরও বাংলাদেশ 4 জাতীয় টুর্নামেন্টে টিকে আছে মালদ্বীপের সঙ্গে জয়। যদিও সেই ম্যাচের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও ভালো করার প্রত্যাশা কোচের। আমরা এখনো সেরা খেলাটা খেলতে পারিনি, তার উপর কিছু ভুল ত্রুটি তো ছিলই। তবে ফুটবলাররা ভালো করছে, আশা করছি এই ম্যাচে তারা আরো ভালো করবে। আমরা পয়েন্ট পেলেই ফাইনালে খেলবো, তবে আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে, কারণ স্বাগতিকদের সম্ভাবনা এখনো টিকে আছে জয়ের হিসেবে, সঙ্গে আছে গোল ব্যবধানের সমীকরণ। তাই লঙ্কানরা চাইবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে। তবে এসব নিয়ে খুব একটা ভাবনা নেই কাপ্তানের। শ্রীলঙ্কা ওরা একটা ওরা অ্যাটাকিং ফুটবল খেলবে, এটা আমরা জানি। সো ওইখানে একটা ফাঁকা জায়গা আছে where we can do something. শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ওদের 1-0 গোলে হারিয়েছিল জামাল ভুঁইয়ারা। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার আর্চারির খবর। 22তম এশিয়ান আর্চারির মূল পর্বে পুরুষ ও নারী এককে রিকার্ভো কম্পাউন্ড ইভেন্টে প্রথম দিনে বাদ পড়লেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ এককে রিকার্ভে স্বদেশি রুবেলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ যান দেশের আর্চার রোমান সানা। নারীদের রিকার্ভ এককে প্রি কোয়ার্টারে ভারতের অঙ্কিতাকে হারানো দিয়া সিদ্দিকী কোয়ার্টারে বিদায় নেন। পুরো আসরেই রয়েছে দক্ষিণ কোরিয়ান আর্চারদের দাপট। বাছাই পর্ব শেষে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মূল পর্বের লড়াই। আর্মি স্টেডিয়ামে কুয়াশা আর গুড়ি বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারেনি। সকালে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে স্বদেশি রুবেলের মুখোমুখি রোমান সানা, কিন্তু যে রিকার্ভে সেরা রোমান সেটাতেই রুবেলের কাছে 6-4 সেটে হেরে যান। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন দেশ সেরা আর্চার। রুবেল অত্যন্ত ভালো মেরে দিয়েছে। আপনি যদি স্কোর কম্পেয়ার করেন অন্য যারা ম্যাচ খেলেছে, তো রুবেলের সাথে না পড়ে যদি অন্য কারোর সাথে পড়তো তো আমি নির্দ্বিধায় জিতে দিতাম। কোয়ার্টার ফাইনালে রুবেলের প্রতিপক্ষ ছিলেন 2016 রিও অলিম্পিকের স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ান লি সিউং ইয়ং। আর শেষ 8-এর লড়াইয়ে হেরে পুরুষ একক রিকার্ভে বাদ পড়ে
করে বাংলাদেশ। এই নিয়ে 3 বার লিয়ের কাছে হারলেন রুবেল। টিমে মেডেল পাওয়ার চিন্তা ভাবনায় আছি, আমরা একটা ভালো রেজাল্ট করব। আমাদের টিমটা অনেক হার্ডে আছে, স্কোরও আমরা অনেক আগে আছি, ইনশাল্লাহ কিছু একটা করব। এদিকে নারীদের বাছাই পর্বে গেল দিন ক্যারিয়ার সেরা স্কোর গড়া বাংলাদেশের দিয়া সিদ্দিকী মূল পর্বেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন। প্রি কোয়ার্টারে ভারতের 1 নম্বর অঙ্কিতাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন, কিন্তু কোয়ার্টারে আর টিকে থাকতে পারেনি টোকিও অলিম্পিকে খেলা দিয়া। কোরিয়ার দাশমির কাছে হেরে রিকার্ভ একক থেকে বিদায় নেন। আমি চেষ্টা করছি, কিন্তু আসলে ওখানে বলবো তো কিছু কপালের মানে কি বলবো লাকেরও ব্যাপার আছে। আমি ট্রাই করছি, বাট আমি প্রথমে 1 পয়েন্ট পাইছি, কিন্তু শেষের দিকে আসলে হয়তো বা নাই, তাই পেরে উঠতে পারিনি। বিকেলে কম্পাউন্ড এককে লড়তে নামেন বাংলাদেশের আর্চাররা, কিন্তু সেখানেও হতাশা এনে দেন রাকিব, অসীম, বন্যা, সোমারা। কেউই কোয়ার্টার পর্ব পেরোতে পারেননি। ব্যক্তিগত পদক না পেলেও বাংলাদেশের পদক জয়ের সুযোগ এখনো থাকছে। নারী ও পুরুষ মিশ্র ইভেন্টের লড়াই যে এখনো শুরু করেনি বাংলার আর্চাররা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট। টিকে স্পোর্টসের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে টুর্নামেন্টের 7ম আসর। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল। 4 ভাগে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে লড়বে তারা। টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা 34। দলগুলো হলো প্রত্যয় মেডিকেল ক্লিনিক, বিএমসি, এইচজেডওপ, লাইলা গ্রুপ, হেরিটেজ গ্রুপ, এসপিজে অ্যাকোয়াটিক, ব্রাস্ট্রাক, ইনফোটিটান লিমিটেড, ম্যাডেস্টিক, একে রয়্যালস, সিদ্দিক গ্রুপ, স্টেপ 1 টেকনোলজি, 22 উইয়ার্ড স্পোর্টস, ওয়ান স্কাই ওডিজি, এমকেআর গ্রুপ এবং হক ব্রাদার্স। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিটি ক্লাব মাঠে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। গতকাল বিকেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই কার্নিভালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর 8টি ডিসিপ্লিনের 11টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতায় বিএসপি এর প্রায় 160 জন প্রতিযোগী সদস্য অংশ নেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। পুরো আয়োজনে শুধুমাত্র বিএসপি এর সদস্যরাই অংশগ্রহণ করেন। সমগ্র আসরে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে স্পোর্টসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন সুদীপ্ত আহমেদ আনন্দ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন মাহমুদুন নবী চঞ্চল ও কবিরুল ইসলাম। এ পর্যায়ে খেলা সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। অনুশীলনের দ্বিতীয় দিনেও মিরপুর একাডেমি মাঠে পতাকা গড়ালো পাকিস্তান। নির্বিকার ক্রিকেট বোর্ড, অধ্যত্বপূর্ণ আচরণে ক্ষুব্ধ সমর্থকরা। 4 জাতি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ড্রয়ে শিরোপার লড়াই নিশ্চিত হলেও জয় চায় লাল সবুজরা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।